আজ আমরা হাওড়ার হালচাল মুখোমুখি হয়েছি প্রাক্তন নৌসেনা আধিকারিক ভারতীয় নৌবাহিনী বরুণ কুমার বারিকদারের সাথে। বরুণবাবু একাধারে আবার আমাদের জিওপলিটিক্যাল অ্যানালিসিস্ট, সারা বিশ্বের জিওপলিটিক্যাল কী পরিস্থিতি চলছে সুন্দর বিশ্লেষণ তিনি করেন। বরুণবাবুর কাছে আজকে খুবই গুরুতর বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। এক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ওইভাবে তো তুলে নিয়ে গেল আমেরিকা, যেটা একদম সার্বভৌমত্ব লঙ্ঘন তো বটেই, মানে গোটা পৃথিবীর লোক ভাবতে পারেন এইভাবে একটা দেশের ওপর আচরণ করতে পারে। এটা কি দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে, ইরানে আবার যুদ্ধ শুরু করে দিচ্ছে আমেরিকা। ইরানে যে আছে খোমেনি প্রশাসন, তার বিরুদ্ধে গিয়ে ওটাকে ঘাঁটিয়ে আবার ওই দিকটা, মধ্যপ্রাচ্যের ওই দিকটা আবার জ্বালিয়ে দিতে চাইছে আমেরিকা। তৃতীয় কথা, ওদিকে রাশিয়ার সঙ্গে আপনার ইউক্রেনের যুদ্ধ তো চলেই যাচ্ছে। 3 নম্বর হচ্ছে আবার পাকিস্তান, চীন, বাংলাদেশ, তুর্কি একসঙ্গে চক্রান্ত করেই যাচ্ছে ভারতের বিরুদ্ধে, এবং পাকিস্তান ড্রোন পাঠাচ্ছে আমাদের সীমান্ত এলাকাতে। পাকিস্তানের ড্রোন দেখা যাচ্ছে, সেগুলোকে প্রতিহত করছে ভারত। তাহলে সব মিলিয়ে কি এই 2026-এ যেরম জ্যোতিষীর ভবিষ্যৎবাণী করেছিলেন, যে বাবা ভাঙ্গা, যে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগুচ্ছে গোটা পৃথিবী, সব কিছুই যেন মানে কি ভাবনা চিন্তার বাইরে এসে যাচ্ছে সব কিছু পজিশন। কি বলবেন? আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এবং আমি যদি পর না যেতে পারি আপনি আবার ধরিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে আসছি মাদুরো। মাদুরোকে নিয়ে গেল, এবার পেপারে বা বাইরে সব জায়গায় যা শুনছেন সেগুলো সবগুলোই ঠিক। কি, প্রথম হচ্ছে তেলের জন্য, ওকে। দ্বিতীয় হচ্ছে না তেল না, অনেক সোনা আছে, চলো ঠিক আছে এটাও। তৃতীয় হচ্ছে না ওরা ওখান থেকে নেশার পদার্থ জিনিসগুলো ওখান থেকে ওরা স্মাগল করতো, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকটাই ঠিক। এবারে যেটা ওরা নিয়ে গেল তার কারণ, আসল কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তেলের। দেখুন, একটা সময় ওরা, আজ থেকে 70 বছর আগে, ওরা পুরো বিশ্বের প্রায় 3 নম্বর বড় লোক, মানে রিচেস্ট কান্ট্রি ছিল ভেনেজুয়েলা। প্রতিটি মানুষের পার ক্যাপিটা ইনকামও প্রচুর ছিল। ওরা একটা সময় প্লেনে করে আমেরিকায় যেত বাজার করতে, জানেন তো, এইরকম অবস্থা ছিল। এবং সেই ভেনেজুয়েলা কমিউনিস্ট কান্ট্রি, যা হয় মানে সবার সমান অধিকার, তারপরে সবাইকে সব কিছু দিতে হবে, ফ্রিতে দিতে হবে। এই ফ্রিতে দিতে 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 ওদের ওখানে লাস্টে কৃষিকার্যগুলো বন্ধ হয়ে গেল। কৃষিকার্যগুলো বন্ধ হতে হতে ওদের যেটা আমরা গ্রস প্রোডাক্ট বলি, জিডিপি কমতে শুরু করলো। জিডিপি কমতে শুরু করলে পরে তেলের যে উৎপাদন সেটাও কমে গেল। তখন ওদের ওখানকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো স্কলার যারা আছে তারা বাইরে বেরিয়ে যেতে শুরু করলো, এবং ওই একনায়কতন্ত্র যারা আছে তারা যেভাবে চালাচ্ছিল সেইভাবে চালিয়ে যাচ্ছিল, দেশটা গরিব হয়ে গেল। এবং এখান থেকে তেল, প্রচুর তেল আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তেলের যে মেশিন পত্র সেটাকে তো আপডেট রাখতে হবে, এবং এই খনন কার্যে একটা অনেক খরচ হয়। সেই খনন কার্যে যে খরচ চালিয়ে যাওয়ার আছে সেটা এরা চালাতে পারছিল না। আস্তে 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 যেটা হয়, দরিদ্র দেশে পরিণত হলো। এবারে নজর পড়ে গেল রাশিয়ার, পড়ে গেল চায়না। এবার আসল এটা হচ্ছে গিয়ে আমেরিকা সহ্য করতে পারেনি, ঠিক আছে। চায়না প্রচুর ইনভেস্ট করেছে, পোর্টটাকে তৈরি করে নিল, এবং ও খনন কার্য শুরু করে দিয়েছিল। সেই তেল ও তুলে নিয়ে যাচ্ছিল। এখান থেকেই ওর আসল অসুবিধাটা, যে আমার বাড়ির পাশে আছে, সেখানে চায়না রাশিয়া আমার উপরে অঙ্গুলি হেলন করবে, এটা তো সম্ভব না। আমেরিকার রাগ, সেই জন্য আমেরিকা সেই জায়গা থেকে একে নিয়ে গেল। তার সাথে সাথে আমেরিকার বিজনেস, যে এখান থেকে যে তেল উঠবে সেই তেলটাকে আমি বিক্রি করব, আমি বিক্রি করে এবারে এদের দেশের যা জনসংখ্যা আছে তার উপরে কিছুটা খরচা করব, কিছুটা নিয়ে যাব, সেটা যাই হোক, সে যা করবে করবে। এবার সাম্রাজ্যবাদ বিস্তার, এটাকে বলে সাম্রাজ্যবাদ বিস্তার। এই সাম্রাজ্যবাদ বিস্তার আজকে থেকে করছে না। আপনি 1950-53, আপনি পরপর সালগুলো হয়তো মনে করতে পারবেন না, এরা পেরু, চিলি, পানামা ওখান থেকেও তুলেছিল, তো পানামার প্রেসিডেন্টকেও তুলে নিয়েছিল একবার। এদের কিউবা, কলম্বিয়া, এদের উপরে এখন কলম্বিয়া এর উপর, কিউবার উপর আছে, এরাও নেশার পদার্থ, ঠিক আছে, সাপ্লাই করে, স্মাগল করে। তো এরা এখন কিউবাকে নেবে,
কলম্বিয়াকেও এ করবে। আচ্ছা, মানে সেম টু সেম এর মধ্যে দখল করবে আর দখল করে প্রেসিডেন্ট। যাবে। এই যে তার কারণ, অনেকগুলো কারণও আছে, ঠিক আছে। জিও পলিটিক্সে দেখুন ওরা 200 বছর নিয়ে চলে, 200 বছরকে দেখে তারপরে কোন দেশের উপর কিরকম করে আমাকে এগোতে হবে সেটা দেখে, মানে পরবর্তী 200 বছরে কি পরিস্থিতি হবে সেভাবে ওরা পা ফেলে। চায়না কিন্তু তাইওয়ানের দিকে এগোচ্ছে, এদিকে রাশিয়া যে ইউক্রেনে প্রায় 30% জমি দখল করে ফেলেছে, রাশিয়া কি এত খরচা করছে, 4 বছর ধরে লড়ছে, বিশাল খরচ। আমরা দেখছি এখন যেটা আপনার পুরো একেবারে গাজা মিশে গেছে, কিন্তু আমরা ইউক্রেনের ছবি দেখতে পাচ্ছি না। ইউক্রেনও ঠিক ওরকমই হয়ে গেছে, প্যালেস্টাইনের মতো অবস্থা হয়ে গেছে, এত মিশিয়ে দিয়েছে। তো এটাকে তো ছাড়বে না। আলটিমেটলি দেখবেন পরে পুতিন আর ট্রাম্প কথা বলে নিয়েছে যে তুমি তোমার জায়গাটা নিয়ে নাও, আমাকে আমার জায়গায় থাকতে দাও, তাহলে একে অপরকে সবাই বলবে আমি নিউক্লিয়ার মারছি, আমি নিউক্লিয়ার মারছি। আলটিমেটলি কেউই কাউকে নিউক্লিয়ার মারবে না, ঠিক আছে। এই জায়গাতেই রয়েছে যে যার খালি জমিটা, মানে এটা এক্ষেত্রে একটা সেই সেটিং এর মতো ব্যাপার মাঝে মাঝে মানে মনে হয় যে রাশিয়া তর পালো, কিন্তু ওদের যখন ডুবোজাহাজ কিন্তু আমেরিকাকে চেস করলো না, মানে এই মেরে দেবো এই মেরে দেবো সেই ব্যাপারটা কিন্তু হলো না। এইবার বিশ্ববাসী পেয়েছিল, এবার রাশিয়া যুদ্ধ লাগিয়ে দেবে, ব্যাস। রাইট, একদম। এবারে দেখুন তাইওয়ানের ব্যাপারটা, তাইওয়ান হচ্ছে গিয়ে ভারতের কিন্তু কোনো অ্যাম্বাসেডর নেই তাইওয়ানে, মান্যতা দেয়নি, অনেকগুলো দেশই মান্যতা দেয়নি, আমেরিকাও বোধহয় মান্যতা দেয়নি। তাইওয়ান ওরা আগে দুটো গোষ্ঠী লড়াই করতো, একটা ন্যাশনাল পার্টি আর একটা এই কমিউনিস্ট পার্টি, ঠিক আছে। এই কমিউনিস্ট পার্টি মাও ছিল, আর ওদিকে ছিল তেনজিং না কি ছিল, তেনজিং, মানে একটা ধরুন চীনাপন্থী পার্টি, একটা তো জাতীয়তাবাদী পার্টি, ন্যাশনাল পার্টি, তাইওয়ানের যে জাতীয়তাবাদী, যারা চীন থেকে ওদের দেশটাকে বাঁচাতে চায়, এরকম দুটো দল আছে। এই দুটো দল প্রচন্ড লড়াই করছিল, কিন্তু সেই সময় এদের জাপানের মানে জাপান যে পেটাচ্ছিল এদেরকে, এবং জাপান যে ঢুকে পড়েছিল সেটা এরা সহ্য করতে পারছিল। তখন এরা দুজনেই নিজেদের মধ্যে সন্ধি করে যে তৃতীয় একটা কান্ট্রি আমাদের মারছে, আমরা এখন লড়াই করবো না, এটা করে সন্ধি করে ওরা কিন্তু সেখান থেকে তারপরে তো ওখানে এটা পড়ে যায়, আপনার নিউক্লিয়ার বোমটা পড়ে যায়, তো এমনি ঠান্ডা হয়ে যায় ওরা। তখন এরা দুজন, মানে জাপানে যখন বোম পড়লো, তখন এরা সন্ধি করে চলে আসে এই তাইওয়ানে, ঠিক আছে। ন্যাশনাল পার্টিটা, ওর নামটা তেনজং না তেয়ং কি জানো, তেজাং। এবারে এরা ঠিক করে যে আমরা পরে পুরো চায়না দখল করে নেবো, চায়না ঠিক করে আমরা দখল করে নেবো, তাইওয়ানকে নিয়ে নেবো। তখন কিন্তু যদি দেখা যায় তাইওয়ান ডেভেলপ করে গেল। তাইওয়ান কি করলো তখনকার দিনে, এই যে দেখেছেন অনেক আগে আমাদের ওয়াকম্যান ব্যবহার করতো, ক্যালকুলেটর, ঘড়ি, তারপরে আপনার স্টিরিও মিউজিক সিস্টেম, ভিসিআর, ভিসিপি, এগুলো তাইওয়ান প্রচন্ড ভাবে এগিয়ে গিয়েছিল, এগিয়ে তারপরে চায়না ধরলো। এবার সেমিকন্ডাক্টর, এবারে এখন ও ভাবছে চায়না যে আমি এটাকে নিয়ে নেই। এবার আমেরিকা বা অন্যান্য কান্ট্রি এটাকে বাঁচাতে চাইছে, কেন? বিশ্বের প্রায় 60% সেমিকন্ডাক্টরের কাজ এরা করছে। তো এই সেমিকন্ডাক্টরের কাজ যখন এরা করছে, তাহলে কি হবে, চায়নার মানে দখলদারিটা আরো শক্ত হবে। তো ওয়ার্ল্ডের যেসব এখন যে কান্ট্রিগুলোকে ওরা দাপিয়ে বেড়াচ্ছে আরো দাপাবে, সো সেই জন্য এরা চাইছেন যে মানে যুদ্ধের। কিন্তু আলটিমেটলি আমার যেটা মনে হচ্ছে, তাইওয়ানের জন্য আমেরিকা দাঁড়াবে না। আচ্ছা, মানে তাইওয়ানে লড়তে আমেরিকা যাবে না, চীনের বিরুদ্ধে যাবে না, হয়তো মুখে তলপাবে লাফালাফি করবে। কারণ কি এইদিকে আমেরিকা যেভাবে ফেসে আছে, সেইভাবে আর আমেরিকা এখন এদিকে ঝাঁপাতে যাবে না। কারণ ওদিকে এখন রাশিয়া ইউক্রেন, এদিকে দেখুন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ করছিল, এই ন্যাটো সব একসাথে হবে বলেছিল, তার মধ্যে এখন পোল্যান্ড, ফিনল্যান্ড এরা কিন্তু ব্যাকফুটে আছে। কারণ পোল্যান্ড, ফিনল্যান্ড তো একদম রাশিয়ার সাথে লাগানো। এরা ভাবছে, এবারে ন্যাটো বলেছিল আমাদের সৈন্য সামন্ত জিনিসপত্র সব ওখানে পাঠাও, পোল্যান্ড এন্ড ফিনল্যান্ড। কেউ চায় না তার দেশ থেকে যুদ্ধ। পুটিনের পুরোপুরি বিশ্বদৃষ্টি ওই দুটো দেশের উপর পড়ে যাবে, একদম আক্রমণ করে দেবে। প্রথমের দিকে একটু এগিয়ে ছিল, কিন্তু এখন ন্যাটোতেও ডিভাইডেড হয়েছে, আমেরিকা ন্যাটো থেকে বেরিয়ে যাবে। তার মধ্যে জার্মানি সবচেয়ে আগে বলেছে, ফ্রান্স এসে গেছে, এই যে আমাদের সাথে এখন রাফেলের চুক্তি হয়ে গেল, জার্মানি বলছে যে আমি তো এখন সবচেয়ে বড় ক্রেতা হব ভারতের, এবং আমি ভারতকে এখন অস্ত্র শস্ত্র দেবো।
জার্মানি। জার্মানি। হ্যাঁ, একটা সময় আমার মনে আছে বহু বছর আগে মোদিজি কিন্তু জার্মান সফরে গিয়ে ওদের যে লেপার্ড যে ট্যাঙ্ক আছে সবচেয়ে পৃথিবীর সেরা ট্যাঙ্ক, সে ব্যাপারে কিন্তু চুক্তি করতে গিয়েছিল, কিন্তু জার্মান রাজি হয়নি দিতে। হ্যাঁ, তখন কি ছিল, ভারতের অবস্থা এমন কিছু ভালো ছিল না, উপর থেকে ভারতকে সবাই ভয়ই দেখাতো এবং ভারত ভয়ই পেত। ভারতের কাছে পয়সা ছিল না তা না, পয়সা ছিল কিন্তু ব্যবহার করতে পারেনি। আর ভারত নিজেকে আসলে ভারত সবসময় একটা সেই যখন ব্রিটিশরা ভেঙে দিয়ে গেছে তবে থেকে আর ম্যানুফ্যাকচারিং হাব হতে পারেনি, তো এই তো ট্রেডিং হাবেই রয়ে গেছে। সেই জন্য ওরা সবাই ভাবতো ভারতে যা আছে সবকিছু উঠিয়ে নিয়ে চলে আসে। এরা কেউ কখনো বুঝতে পারেনি যে 10-12 বছর 15 বছরের মধ্যে ভারত দাঁড়িয়ে চোখ দেখাবে, এত তাড়াতাড়ি ভারত ঘুরে দাঁড়াবে এবং এটা বুঝতে পারেনি। একদম ঠিক, এইটাই। এবারে বললাম আপনার কথা হচ্ছে ইরান। ইরানে কি ঠিক কি ভুল সেটা পরের কথা, ঠিক আছে। বহুদিন ধরে যদি কোনো মানুষের লিবার্টি না থাকে, ঠিক আছে, তখন মানুষ রিভল্ট করবে। সেটা করেছে, সেটার সুযোগ পেয়েছে আমেরিকা। তা এরকমও তো শুনছি স্যার যে আমেরিকা ইসরায়েল ওখানে মানে আমেরিকা ইসরায়েলের ডিপ স্টেট ইরানের ভেতরে টাকা পয়সা ছড়িয়ে যুব সমাজকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে যে খোমেনির বিরুদ্ধে যাও, ইরানে পরিবর্তন করো, এবং সে শাহ ফ্যামিলিকে ফিরিয়ে আনার জন্য আমেরিকা তো দৃঢ়প্রতিজ্ঞভাবে কাজ করছে। কি বলবেন? সুযোগ পেয়েছে, সুযোগ পেয়েছে বলেই করছে। খামেনিকে পরাস্ত করার এটাই একমাত্র অস্ত্র দেখতে পেল, সেই জন্যই যুব সমাজকে খেপিয়ে দিয়েছে। এবং একটা সময় তো ওরাও পারস্যদেরকে সরিয়ে ইসলামিক সারিয়া কানুন নিয়ে চলে এসেছিল, তখন তো বুঝতে করেনি। তো সেই জন্য এটা যে হবে না তা না, হবেই, সেই জন্যই হচ্ছে। আজকে হয়তো আমার কমিউনিস্ট বন্ধুদের অসুবিধা হবে, কিন্তু দেখো এরকম ভাবে একটা ক্যাপচার করে নিল, এরকম ভাবে রাজত্ব চালাচ্ছে বা ইরানকে ভয় দেখাচ্ছে, কিন্তু তুমিও তো ভয় দেখিয়েছো তোমার লোকেদেরকে, সাধারণ মানুষকে। সাধারণ মানুষ তো তোমার কাছে খুশি ছিল না। আজকে ওর অত ধর্মীয় অনুশাসন মেনে চলা খুব মুশকিল ছিল। তুমি যদি এতই ডেভেলপ করতে, তাহলে আজকে তোমার কারেন্সির এরকম অবস্থা হতো না। না, তবে এটাও ঠিক যে আমেরিকাও একদিক দিয়ে যখন একে মারলো গাদ্দাফিকে, তারপরে সাদ্দাম হোসেনকে, তো তখন ওদের সাথে এদের চুক্তি হচ্ছে না, তো সেই জায়গাতে এবার ইরানের খামেনিকে কন্ট্রোলে আনতে পারছিল না, বাগে আনতে পারছিল না, এটাও বাস্তব। আপনাকে দুটো দিকে দেখতে হবে, একদম পাক্কা। এইবারে ইরানের যদি খামেনির পতন হয়, এই সরকারের পতন হয়, এবার ইরানে যে আমরা যে ভারত ফান্ডিং করেছে চাবাহার বন্দর, এবং ওখান দিয়ে যে লম্বা সড়ক চলে যাচ্ছে আফগানিস্তান, জারানছি যে রোডটা চলে গেছে, এবং সেখান থেকে রাশিয়ার তেলগুলো যে ওই চাবাহার বন্দরের মধ্যে আসছে, এবং আমরা মানে বালুচিস্তানের সঙ্গে বা ভারতের যোগাযোগই বললেন, ভারত যদি স্বীকার করে না, তবুও হয়তো মানে আমাদের ওই চাবাহার বন্দর দিয়ে হয়। এবার সেটা যদি আমেরিকার হাতে পড়ে যায়, তাহলে তো আমরা তো ওদিক দিয়ে মানে অনেক কিছু আমাদের ব্যাহত হয়ে যাবে। চাবাহার বন্দর আমরা সেরকম কিছু এখনো ডেভেলপ করে উঠতে পারিনি, করেছি কিছুটা, নিজেদের কাজ চলছে, নিজেদের জিনিস যাচ্ছে, নিজেদের জিনিস ওখান থেকে আফগানিস্তানও যাচ্ছে, এবং ওদিকে আপনার মিডল ইস্টও সাপ্লাই হচ্ছে, কিন্তু সেভাবে এখনো করা যায়নি ইরানের জন্যই। ইরান বন্ধুরাষ্ট্র, আমার থেকে বহু জিনিস নেয় এবং তার কাছ থেকে আমরা তেল নেই, কিন্তু যেন কোথাও না কোথাও একটুখানি আটকে আটকে আছে। যেরকম কাশ্মীরের ব্যাপারে যখন ইরানের কথা হয় তখন চুপ করে থাকে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো আছে, তখন ওরা মুসলিম বেরাদরিটা একটু দেখে একটু, এবং ভারত যে ওকে উপকার করার জন্য এগিয়েছে, তার সাথে সাথে ও চায়নাকেও ভেতরে পুরোপুরি লিবার্টি দিয়ে দিয়েছে, চায়নাও ঢুকে গেছে, এবং চায়না প্রচুর ইনভেস্ট করে বসে আছে। তো চায়নাও কি এখন ছাড়বে নাকি? চায়না তো ছাড়বে না। তবে এই আমেরিকার এখন যে জিনিসটা চলছে, এই জিনিসটা যদি আমেরিকা কোনো রকম ভাবে ঢুকে পড়তে পারে, তাহলে চায়নার কপালে দুঃখ আছে। এই সব ইনভেস্টগুলো সব জলে চলে যাবে, চায়না লুজার। চায়নার অবস্থা ওইখান থেকে খারাপের দিকে গেছে একদম, ইরানের লুজার হয়ে যাবে। এইখানে অসুবিধা হচ্ছে এখন আমেরিকা মানে বলির পাঠা বানিয়েছে পাকিস্তানকে গাজায় পাঠাচ্ছে হামাসের সাথে লড়তে, ঠিক আছে।
এ এতদিন চায়নার সাথে ছিল, হ্যাঁ এখন গিয়ে মানে আমেরিকার কোলে গিয়ে বসেছে হ্যাঁ যে স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, হ্যাঁ, আপনি যা বলবেন তাই আমি করবো। হ্যাঁ, হ্যাঁ। তো করো তাহলে। এবারে হামাসের কাছে মার খাবে। আরেকটা হচ্ছে কি ইরানের বর্ডারেও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ শুধু তাই না, এখন আমেরিকা ইউজ করবে পাকিস্তানের এয়ারবেস, হ্যাঁ এয়ারবেস ইউজ করবে, ইউজ করবে, তবে ওদের ইরানে সৈন্য attack করা সামন্ত যাবে, হ্যাঁ। সব পাঠিয়ে দেবে ওরা হ্যাঁ, পাকিস্তানে। হ্যাঁ, তার মানেটা কি, পাকিস্তানকে দিয়েই ইরানকে মারা করাবে। হ্যাঁ, কিন্তু এবং স্যার এই জায়গায় ক্ষতি হবে। হ্যাঁ ইরান কিন্তু ছাড়বে না। ইরান কিন্তু ওর ব্যালিস্টিক মিসাইল হোক বা ক্রুজ মিসাইল হোক হ্যাঁ। একদম আমেরিকার এয়ারবেসে এয়ারবেসে ফেলবে, পাক্কা ফেলবে। তার সঙ্গে কিছু পাকিস্তানকেও দিক, পাকিস্তানও মারুক, সেটাই হ্যাঁ, আমরা চাইবো। হ্যাঁ এইটাই তো করবে। হ্যাঁ। আসলে পাকিস্তান তো বলছে কি কোনো কারো দেশ না, না, যে যেরকম ইউজ করবে তার দেশ, হ্যাঁ, যে যেরকম ভাবে পাবে ওকে লুটে নেবে। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গায় পাকিস্তান যখন গাদ্দারি করতেই থাকে, হ্যাঁ, হ্যাঁ। ও তো বিশ্বস্ত নয় না। তো সেটা আমেরিকা খুব ভালো করেই জানে হ্যাঁ, হ্যাঁ। যে তো বিশ্বস্ত না, না। তো একে ব্যবহার করো। হ্যাঁ। আবার ওকে ব্যবহার করবে ভারতের জন্য, হ্যাঁ। ওকে ব্যবহার করবে বাংলাদেশকে সঙ্গে লাগিয়ে, হ্যাঁ। যে যাও ভারতে গিয়ে আবার কিছু একটা বোম টোম ফাটিয়ে দিয়ে এসো। হ্যাঁ। ঠিক আছে, সেই জন্য ভারতের উচিত পাকিস্তানকে না কন্টিনিউ মাঝে 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 অ্যাটাক করা দরকার, একদম 2-5 দিনের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। ভারত লম্বা যুদ্ধে যাওয়ার ওয়াশ আউট উচিত আস্তে না। আস্তে করুক, হ্যাঁ, না। অল্প অল্প মারা হ্যাঁ। উচিত। একে কন্টিনিউ না মারলে পরে ওর মধ্যে ভয় থাকবে না। আবার একটা জিনিস পাকিস্তান আমেরিকাকে বারবার বলছে, আমেরিকাও সেই পথে এগুচ্ছে, যে ওরা দুজনে রাজি হয়েছে যে আফগান বর্ডারে আফগান জঙ্গি যারা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করে, যেরকম তেহরিকি তালেবান কিংবা ধরুন বালুচ লিবারেশন আর্মির কিছু জঙ্গি তো ওটা দিয়ে ঢোকে, এদেরকে যাতে আমেরিকা অ্যাটাক করে এবং এদেরকে শেষ করে দেয়, সেই ব্যাপারটার দিকে কিন্তু ভবিষ্যতে এগুতে পারে। কি বলবেন? হ্যাঁ, যেরকম আপনার আমেরিকার খুব কষ্ট হয়েছিল যখন আফগানিস্তান থেকে চলে গেছে। হ্যাঁ, আফগানিস্তান থেকে তো ভাগালো তালিবানরা। হ্যাঁ। এবারে এখন ভারতের যদি তালিবান বন্ধু হয়ে থাকে তাহলে এটা ভারতের জন্য সুখ এবং শান্তির খবর, ভালো খবর। ঠিক আছে, তার সাথে সাথে আমার যেটা অকুপাইড কাশ্মীর আছে এবং বাল্টিস্তান আছে, পাখতুন আছে, তারা যে অসুবিধার মধ্যে আছে সেখানে যদি ভারতের কিছু হেল্প পেয়ে থাকে তাহলে ভালো। ভারতের হেল্প পাচ্ছে, ভারতে হেল্প করবে, ভারতের এগিয়ে যাওয়া উচিত। কালকে যদি ওরা স্বাধীন হতে পারে, ভারতের উচিত ওখানে প্রচুর টেকনিক্যাল কলেজ, শিক্ষার কলেজ এবং ব্যবসা সবকিছু বাড়িয়ে দরকার পড়লে তাদের স্কলারদের আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসে ট্রেনিং দেওয়া এবং একটা নতুনভাবে একটা দেশ তৈরি করা। তাহলে কি হবে, এই পাকিস্তানকে সবসময় একদম ঠিক করে রাখবে তারা একদম। তো সেই জায়গায় যদি ভারত মনে করে যে এদের আমার সাহায্য করলে ভালো হবে, তাহলে সাহায্য করা উচিত। আমি মনে করি সাহায্যই করা উচিত। আরও তো ভালো, তো এটা তো খারাপ কিছু না। তো স্যার, আজকে আমরা অনেক কিছু বিষয় জানতে পারলাম আপনার কাছ থেকে, অনেক সুচিন্তিত মতামত পেলাম। পরের দিন আবার আসবো এই ধরনের বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে। আমরা